যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক বা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে একটি প্রাথমিক পরিচয় পর্ব উপস্থিত করছি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনার প্রাক্কালে রাজনীতি সম্বন্ধে একটি সম্যক ধারণা প্রয়োজন। রাজনীতি সম্বন্ধে আলোচনা সরকারি প্রতিষ্ঠান, আধিপত্য, নিয়ন্ত্রণ, প্রভাব, ক্ষমতা ও কর্তৃত্ব ইত্যাদির মধ্যেই কিন্তু সীমিত নয় এবং ক্রমে এই সত্য প্রতিষ্ঠিত হয় যে রাজনীতি একটি সার্বজনীন প্রপঞ্চ। রাজনীতির একটা উত্তম সংজ্ঞা প্রদান করেছেন অ্যালান বল। অ্যালান বলের মতে দ্বন্দ্ব বা বিরোধের উদ্ভব এবং তার মীমাংসাকে কেন্দ্র করে যে প্রক্রিয়া প্রবাহিত হয় তাই রাজনীতি। তিনি স্পষ্ট করে তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্টের 25 নম্বর পৃষ্ঠায় বলছেন, ইট ইনভলভস disagreements and the reconciliation of those disagreements and therefore can occur at any level. অধ্যাপক J.D.B. মিলার উল্লেখ করেছেন যে বিরোধের পরিস্থিতি রাজনীতির উদ্ভব ঘটায়। মিলার মনে করেছেন যে সর্বজনীন মতৈক্যের পরিস্থিতিতে রাজনীতির উদ্ভব ঘটে না, কিন্তু উদারনৈতিক ভাবধারায় বিশ্বাসী বিশেষজ্ঞগণ মনে করেছেন যে দ্বন্দ্ব থেকে সহমত প্রতিষ্ঠার জন্য যে প্রক্রিয়া সঞ্চালিত হয় তাকেই রাজনীতি বলা যেতে পারে। রালফ মিলিব্যান্ড তার মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থে বলছেন, at the core of Marxist politics there is the notion of conflict. অর্থাৎ আমরা যদি বিষয়টিকে ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে মার্ক্সীয় তত্ত্ব অনুসারে উৎপাদিকা শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজনীতির আবর্তন। রাজনীতি সম্বন্ধে এই ভাবনা যখন পাঠ্য হিসেবে বিবেচিত হয় তখন রাজনীতি পাঠের বিষয়বস্তু ব্যবহারিক রাজনীতি থেকে ব্যাপকতর আকৃতি গ্রহণ করে। ডেভিড ইস্টনের ব্যাখ্যা অনুযায়ী যদি রাজনীতিকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন হিসেবে ভাবা হয় বা হ্যারাল্ড ল্যাসওয়েল দ্বারা প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী যদি রাজনীতিকে হু গেটস হোয়াট, ওয়েন অ্যান্ড হাউ প্রক্রিয়া বলে ধরে নেওয়া হয় তাহলে অবশ্যই রাজনীতি সংক্রান্ত পাঠ কেবল ব্যাপকতর নয়, জটিলও বটে। ল্যাসওয়েলের মতে রাজনীতি হল প্রভাব এবং প্রভাবশালীদের আলোচনা, অর্থাৎ ক্ষমতা, প্রভাব ইত্যাদিকে কেন্দ্র করে আলোচনাটাই রাজনীতি পাঠের বিষয়বস্তু হিসেবে বিবেচিত হতে পারে। এই আলোচনার প্রেক্ষিতে রাজনৈতিক সমাজের প্রতিষ্ঠান কেন্দ্রিক ও প্রতিষ্ঠান বহির্ভূত মিথস্ক্রিয়া, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্রিয়া প্রতিক্রিয়া যা রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয় তার বিজ্ঞানসম্মত পর্যালোচনা ও পর্যবেক্ষণকে রাষ্ট্রবিজ্ঞান বলা যেতে পারে। G.W.F. হেগেল তার দ্য ফিলোসফি অফ রাইট নামক রচনায় রাজনৈতিক সমাজের জন্য কোনো পৃথক অবস্থান চিহ্নিত করেননি, কিন্তু জাতি রাষ্ট্রের উত্থান 19বিংশ শতক থেকেই রাজনৈতিক সমাজ সম্বন্ধে একটি স্বতন্ত্র ধারণার উদ্রেক করেছে। এই মধ্যস্থতা, দ্বন্দ্ব, সহমত প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সমাজের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া যা রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত হয় তার বিজ্ঞানসম্মত চর্চাকে অতঃপর রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা যেতে পারে।
রাজনীতি ও ক্ষমতা সম্বন্ধে সাধারণ পাঠ থেকে শুরু করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনীতি, ক্ষমতা ও প্রভাবের ঘূর্ণাবর্ত সম্বন্ধে আলোচনা এবং তুলনামূলক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের চর্চার প্রধান উপজীব্য। রাজনৈতিক ধারণা, মতাদর্শ, প্রতিষ্ঠান, নৈতিক অবস্থান, সিদ্ধান্ত ও নীতি গ্রহণ প্রক্রিয়া, আচরণ, গোষ্ঠী ও শ্রেণী, সরকার, কূটনীতি, আইন ইত্যাদি সম্বন্ধে আলোচনা, রাজনৈতিক কৌশল, যুদ্ধ, যে কোনো ধরনের দ্বন্দ্ব, বিচ্ছিন্নতাবাদ বা আতঙ্কবাদ, সংশয়, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্বেগের পরিবেশ সৃষ্টি করে, এমনকি দেশ ও বিদেশের সংবিধান, আইন, সরকার গঠন, প্রথা বা রীতিনীতি, ব্যবসায়িক পরিমণ্ডল বা সাধারণ পরিবেশ, ভূবৈচিত্র্য ইত্যাদি, যা সরকারের নীতি বা সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, তার আলোচনাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা যেতে পারে। রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, তুলনামূলক রাজনীতি, রাজনৈতিক দর্শন ও তত্ত্ব, জনপ্রশাসন, জননীতি এবং রাজনৈতিক প্রক্রিয়া রাষ্ট্রবিজ্ঞান চর্চার অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। ধর্ম, বিশ্বাস, জাতপাত, বিভিন্ন ধরনের বৈচিত্র্য ও বৈষম্য, সংস্কৃতি ইত্যাদি ক্ষমতা ও প্রভাবের বৃত্তে যে মিথস্ক্রিয়ার সম্ভাবনা তৈরি করে, তা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রবিজ্ঞান তিনটি শাখায় তার চর্চাকে বিস্তৃত করে থাকে: রাজনৈতিক তত্ত্ব, সাংবিধানিক, প্রশাসনিক ও আন্তর্জাতিক আইন এবং জনপ্রশাসন ও ব্যবস্থাপন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আমরা সকলেই জানি যে কালের নিয়মে বিবর্তিত হয়েছে। সাবেক ধারণা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান ছিল রাষ্ট্র, সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা। গার্নার, সিজউইক, গেটেল ইত্যাদিরা বিংশ শতাব্দীর প্রাক্কালে রাষ্ট্রবিজ্ঞানকে এভাবেই বোঝার চেষ্টা করেছেন বা উপলব্ধি করার চেষ্টা করেছেন। আর.জি. গেটেল রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করে বলেছেন যে রাজনীতি হল দ্য স্টাডি অফ দ্য স্টেট ইন দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, স্টাডি অফ পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল ফাংশন, of political institutions and political theories. Harold Laskyর মতে the study of politics concerns itself with the life of man in relation to organized states. গার্নার মনে করেছেন যে political science begins and ends with state. লিকক বলছেন political science deals with government. এই যে সংজ্ঞাগুলো ওপরে উল্লেখ করা হলো, তার থেকে একটা কথা স্পষ্ট উঠে আসে যে রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে সনাতন দৃষ্টিভঙ্গি রাষ্ট্র, রাষ্ট্রীয় সংগঠন, রাজনৈতিক ক্রিয়াকলাপ, প্রতিষ্ঠান ও সরকারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ল্যাস্কির বক্তব্য যে বিষয়টাকে স্পষ্ট করেছে তা হলো রাজনীতির পাঠ সংগঠিত রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্ককে বিবেচনার মধ্যে রাখে। লিকক রাষ্ট্রবিজ্ঞানকে সরকার কেন্দ্রিক বলে উল্লেখ করে এই ধারণাটাকেই স্বীকৃতি দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের এরূপ সংজ্ঞাকে কিন্তু পরবর্তীকালে সংকীর্ণতা দোষে দুষ্ট বলে বিবেচনা করা হয়েছে এবং সমালোচকরা বলেছেন যে এই ধারণা স্থিতাবস্থা বজায় রাখার সহায়ক। বিংশ শতাব্দীর শুরু থেকেই ল্যাসওয়েল,
পাওয়েল, মেরিয়াম, মর্গেনথু, ওয়েবার প্রমুখরা ধনতান্ত্রিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্রমবিকাশের সাপেক্ষে রাজনীতি সম্বন্ধে ধারণাকে অনেক বিস্তৃত করেন। বিমূর্ততার পরিবর্তে অনেক বাস্তবসম্মত আলোচনা রাজনীতি পাঠের ইতিবৃত্তকে ক্রমে সমৃদ্ধ করে তোলে। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ও ক্রম পরিবর্তনশীল রাজনৈতিক সমীকরণ, বাজার অর্থনীতির তীব্র প্রতিযোগিতা, সাম্রাজ্যবাদী জিঘাংসা ইত্যাদি বিভিন্ন স্তরে ক্ষমতার বৃত্তে রাজনীতির আবর্তনকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। অভিজ্ঞতাবাদের আলোকে ল্যাসওয়েল ব্যাখ্যা করেন যে রাজনীতির পাঠ হল ক্ষমতাকে আকৃতি প্রদান এবং ক্ষমতার অংশীদারিত্ব সংক্রান্ত আলোচনা। রবার্ট ডাল বলেন যে পলিটিক্স ইনভলভস টু আ সিগনিফিক্যান্ট এক্সটেন্ট পাওয়ার, রুল অর অথরিটি। শ অ্যান্ড পিয়ার্স উল্লেখ করেছেন যে পলিটিক্স ইজ দ্য স্ট্রাগল ফর পাওয়ার টু মেক অথরিটেটিভ ডিসিশনস ফর দ্য হোল সোসাইটি। এইভাবেই ক্রমে রাজনীতির পাঠ এবং রাষ্ট্রবিজ্ঞানের চর্চা বিবর্তিত হতে থাকে। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় প্রকৃতি বা কাঠামোর পরিবর্তে রাষ্ট্র ও তার সরকারের কাজ এবং ভূমিকায় অধিক গুরুত্ব লাভ করে। রাজনীতি পাঠের কেন্দ্রে ক্ষমতার বিবর্তন, ক্ষমতার সমীকরণ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার পট পরিবর্তন ও তার প্রেক্ষিতই বিরাজ করে বলে আধুনিক রাষ্ট্রতাত্ত্বিকগণ অভিমত প্রকাশ করেন। অ্যামন্ড অ্যান্ড পাওয়েল স্বার্থের গ্রন্থিকরণ ও স্বার্থের সমষ্টিকরণ সংক্রান্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যবস্থায় যে মিথস্ক্রিয়া সম্পন্ন হয় তাকেই মূলত রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করেছেন। ডেভিড ইস্টন কর্তৃক বর্ণিত ব্যবস্থায় উপাদান ও উপপাদের প্রবাহ, পরিবেশ থেকে আগত উপাদান ব্যবস্থার মধ্যে কিভাবে সঞ্চালন হচ্ছে এবং ক্রমে পরিণাম হিসেবে পরিবেশে প্রেরিত হয়ে নতুন উপাদানে কিভাবে রূপান্তরিত হচ্ছে, তার যে ক্রমান্বয়ে চলতে থাকা প্রক্রিয়া তাকেই রাজনীতির প্রধান আলোচ্য বিষয়বস্তু হিসেবে বিবেচনা করেছেন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তার সংজ্ঞা ও প্রকৃতিতে অনেক ব্যাপ্তি নিয়ে আসে ক্রমশ। রাষ্ট্র, সরকার, জাতি ইত্যাদির সীমাতে আবদ্ধ না থেকে তথা আইনগত ও প্রতিষ্ঠানে গণ্ডিতে সীমিত না থেকে রাষ্ট্রবিজ্ঞান ক্রমে অনুষ্ঠান বহির্ভূত সংগঠন, গোষ্ঠী, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তঃসম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে বিচরণ করতে শুরু করে। এমনকি রাষ্ট্রবিজ্ঞান চর্চায় তুলনামূলক সরকারের আলোচনা, যা অ্যারিস্টটলের সময় থেকেই জনপ্রিয় হতে শুরু করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তার ধারাতেও পরিবর্তন সূচিত হয়। এই প্রসঙ্গে গ্যাব্রিয়েল এ অ্যামন্ড ও জি বিংহাম পাওয়েল উল্লেখ করেন, ইফ political science is to be effective in dealing with political phenomena in all kinds of societies, regardless of culture, degree of modernization, and size, we need a more comprehensive framework of analysis. ইস্টনের অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস, ল্যাসওয়েল এবং ক্যাপলানের সিভিয়ার ডিপ্রাইভেশনস, ডালের পাওয়ার, রুল অ্যান্ড অথরিটির আলোচনা এই সীমা অতিক্রম করে রাষ্ট্রবিজ্ঞান চর্চা অতঃপর তার আলোচনাকে
all structures in their political aspects এই ব্যাপ্তিতে বিস্তৃত করতে শুরু করে। গোষ্ঠীদ্বন্দ্ব, জাতপাত ও ধর্ম, সংঘ ও সংগঠন, আন্দোলন, আতঙ্কবাদ, বিচ্ছিন্নতাবাদ থেকে শুরু করে রাজনৈতিক অংশগ্রহণ, লিঙ্গ বৈষম্য, যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, উন্নয়ন, অর্থনীতি, এমনকি রাজনৈতিক ও প্রশাসনিক নৈতিকতাকেও আলোচ্য বিষয়বস্তুর মধ্যে নিয়ে আসা হয় এবং ক্রমে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতিতে ব্যাপ্তি ও গভীরতা বৃদ্ধি পায়। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিবর্তিত অবয়বে পার্মানেন্ট প্রবলেমস চেঞ্জিং সলিউশনসের অসীম ক্ষেত্রকে স্বীকৃতি দেয় এবং যে বিষয়গুলোকে নতুন করে ভাববার সম্ভাবনা তৈরি হয় তা হল জনগণ ও তাদের বিভিন্ন ধরনের বহুমাত্রিক পারস্পরিক সম্পর্ক ও বৈচিত্র্যপূর্ণ ভাবনার দ্বন্দ্ব, প্রতিটি সম্পর্ক ও ভাবনার বিস্তারে রাষ্ট্রের ভূমিকা ও রাজনৈতিক ইতিকর্তব্য, কর্তৃত্বের বিন্যাস ও রাষ্ট্রের সার্বভৌমিক অবস্থানের পরিবর্তিত প্রকৃতি, প্রশাসনিক দায়বদ্ধতা থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল ইত্যাদি। আমরা এবার একটু দেখে নেব যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো কেন, বা আদৌ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কিনা। রাজনীতির পাঠকে রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা হয়। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রবিজ্ঞান সকল বিজ্ঞানের ওপরে বিরাজ করে, কারণ অন্যান্য বিজ্ঞানের গবেষণা ও পাঠ রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণ ও গবেষণা লব্ধ জ্ঞানের দ্বারা পরিচালিত। এই ভাবনার কিন্তু আবার যথেষ্ট পরিবর্তনও হয়েছে বা এই ভাবনাকে ঘিরে বিতর্কও আছে, কারণ ঘটনার যথার্থতা নিরূপণে বৈজ্ঞানিক পন্থার ওপর কতটা নির্ভর করা যায় তা কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে চিহ্নিত করার যে বিষয়টি সেটিকে বিতর্কের মধ্যে নিয়ে এসেছে। রাষ্ট্র বা সরকারি ব্যবস্থার আলোচনা, মানব আচরণ সম্বন্ধে বিশ্লেষণ, নির্বাচনী আচরণ, রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি নির্ধারণ ইত্যাদি সম্বন্ধে পাঠ বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যবেক্ষণ, সমীক্ষা, গবেষণা, বিশ্লেষণ নির্ভর এবং সর্বোপরি বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের ব্যবহারের জন্য পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত। এবং এই কারণেই রাষ্ট্রবিজ্ঞান চর্চাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়েছে। চার্লস মেরিয়ামও রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। ভৌত বিজ্ঞান বা জীববিজ্ঞানের অনুরূপ না হলেও সমাজবিজ্ঞানের এই শাখা রাজনীতি সম্বন্ধে সমস্ত ঘটনা, প্রতিষ্ঠান ও আচরণ সম্বন্ধে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় তথ্য অনুসন্ধান, সমীক্ষা ও বিশ্লেষণ করে সাধারণ সত্যে উপনীত হয় বলে একে বিজ্ঞানের মর্যাদায় অভিহিত করা হয় বা অধ্যুষিত করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা প্রথমেই উল্লেখ করব ফ্রেডেরিক পোলকের কথা, এবং এই পরিধির কথা বিশ্লেষণ করার পরেই আমাদের কাছে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হবে। ফ্রেডেরিক পোলক রাজনীতির আলোচনাকে দুটি ভাগে ভাগ করেছেন: তত্ত্বগত রাজনীতি এবং বাস্তবিক বা প্রযুক্ত রাজনীতি। তত্ত্বগত রাজনীতির আলোচনাতে রাষ্ট্রতত্ত্ব, সরকার সংক্রান্ত তত্ত্ব, আইন সংক্রান্ত তত্ত্ব এবং কৃত্রিম মানুষ হিসেবে রাষ্ট্রকে বিবেচনা করে তাত্ত্বিক উপস্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত যাবতীয় সমস্যা সরকার কর্তৃক তার সমাধান, সরকারের কর্মকাণ্ড, প্রশাসন, আইন ব্যবস্থা, কূটনীতি, শান্তি, যুদ্ধ এবং আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি পাঠের বাস্তবিক দিক বা প্রযুক্ত রাজনীতি।
বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি তত্ত্বগত ও বাস্তব রাজনীতির আলোচনা উভয়কেই গুরুত্ব প্রদান করে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি, প্রতিষ্ঠান এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত গ্রহণ সম্বন্ধে তত্ত্বগত বিশ্লেষণ ও ব্যবহারিক আলোচনা করে থাকে। এই ব্যবহারিক আলোচনা বা তার ভিত্তিতে যে তত্ত্ব থাকে তাকে আলোচনা করতে গেলে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার অনুসরণ করতে হয় এবং এই বিজ্ঞানসম্মত প্রক্রিয়া যে মূল বিষয়টির ওপর দাঁড়িয়ে থাকে তা হলো মূল্যমান নিরপেক্ষতা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় কিভাবে, কেন ইত্যাদির বিশ্লেষণ করতে গেলে বা স্থান, কাল, পাত্র অনুযায়ী একটা বিশ্লেষণের ধারাকে অনুসরণ করতে গেলে যে বিজ্ঞান অনুসরণ করতে হয় তা কিন্তু মানুষ এবং তার মনস্তত্ত্ব নির্ভর। সুতরাং ভৌত বিজ্ঞান বা জীববিজ্ঞানের মতো না হলেও বিকল্প সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে যে কোনো ধরনের মিথস্ক্রিয়াকে ব্যাখ্যা করতে গেলে বিজ্ঞানসম্মতভাবে এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী তার বিশ্লেষণ করা প্রয়োজন এবং অনুসন্ধান করা প্রয়োজন। গ্রামসি যে সাংস্কৃতিক আধিপত্যের কথা উল্লেখ করেছেন, যা মতাদর্শগত ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে প্রাধান্য বিস্তার করে, সেই আধিপত্যের বিশ্লেষণেও কিন্তু মূল্যবোধ, নীতি, ভাবনা, প্রত্যাশা, আচরণ ইত্যাদির বিজ্ঞানসম্মত আলোচনা প্রয়োজন। অনেকেই উল্লেখ করেছেন যে তত্ত্বগত রাজনীতির বিশ্লেষণ ও তাত্ত্বিক পরিকাঠামোর পুনর্গঠন সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব নির্ভর হলেও ভৌত বা জীববিজ্ঞান নির্ভর নয় বা রাষ্ট্রবিজ্ঞানে চিরন্তন সত্য বলে সাধারণ কোনো সত্যে উপনীত হওয়াও সম্ভব নয়। অতঃপর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ অনেক বিশেষজ্ঞ। এর উল্টো দিকে কিন্তু একটি প্রতিক্রিয়া পাওয়া যায়। সেখানে বলা হয় যে বিশুদ্ধ বিজ্ঞানের গবেষণাতেও যদি গবেষণাগারের পরিবেশ ও বিষয় এবং স্বাধীন ও নির্ভরশীল চালক পরিবর্তিত হয় তাহলে ফলাফল ভিন্ন হয়। রাষ্ট্রবিজ্ঞানে পূর্ববর্তী ও মধ্যবর্তী অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং ইন্টারমিডিয়েরি ভেরিয়েবল বা চলকের ভূমিকা বেশি হয় বলে সাধারণ সত্যে স্থায়ী হওয়া তুলনামূলকভাবে কষ্টকর। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বিজ্ঞান নয়, কারণ সিদ্ধান্ত গ্রহণ যেভাবে করা হয়, সিদ্ধান্ত গ্রহীতার দৃষ্টিভঙ্গি, তার ভাবনা, তার পরিবেশ সিদ্ধান্ত গ্রহণকে কিভাবে প্রভাবিত করে এবং প্রতিটি সিদ্ধান্তের কার্যকারণ বিশ্লেষণ, ক্ষমতা ও কর্তৃত্বের বিন্যাস রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় যেভাবে নিয়ে আসা হয় তা কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই বিশ্লেষণ করা সম্ভব। ঊনবিংশ শতাব্দীর প্রায় শেষার্ধে রাষ্ট্রবিজ্ঞান একটি পাঠ বা শাস্ত্র হিসেবে বিকশিত হয়ে ওঠে বলে মনে করা হয়। প্লেটোর লেখনী থেকে যে রাজনৈতিক দর্শনের ধারা লিপিবদ্ধ আকারে ও সুসংহত ভাবে তার যাত্রা শুরু করে তা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে রূপান্তরিত হতে লেগে যায় সুদীর্ঘকাল। যদিও অ্যারিস্টটল এই শাস্ত্রকে কেবল বিজ্ঞানের মর্যাদা দিয়েছিলেন তাই নয়, তুলনামূলক সরকার, সাংবিধানিক ব্যবস্থা, রাজনৈতিক অর্থনীতির ধারণা ইত্যাদির অবতারণা করে এই শাস্ত্রকে একটি পৃথক পাঠযোগ্য শাস্ত্রে উত্তীর্ণ করেছিলেন। তবুও সমাজবিজ্ঞানের পৃথক ধারা হিসেবে স্বীকৃত হতে রাষ্ট্রবিজ্ঞানের লেগেছিল সহস্রাধিক বছর। সরকারি ব্যবস্থা, রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক আচরণ প্রভৃতির বিশ্লেষণ এবং
বিভিন্ন ভাবে ক্ষমতার ব্যবহার, রাষ্ট্রীয় সত্তা সম্বন্ধে আলোচনা, ধর্মনিরপেক্ষ রাজনীতি সম্বন্ধে জ্ঞান প্রভৃতি ক্ষেত্রে রাজনীতির যে বিশ্লেষণ, রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় তার জন্য যে তথ্য অনুসন্ধান তা বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হতে শুরু করায় ক্রমে বিজ্ঞানের মর্যাদা লাভ করে। রাষ্ট্রবিজ্ঞানে একদিকে যেমন রাষ্ট্র সংক্রান্ত ধারণাটার বিস্তৃতি হয়, তেমনি রাজনৈতিক ব্যবস্থা সংক্রান্ত আলোচনা, তার তথ্য সংগ্রহ এবং ব্যবহারিক বিশ্লেষণ সবটাই বিজ্ঞানের ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাজনৈতিক প্রতর্ক, প্রপঞ্চ, মতাদর্শ থেকে শুরু করে বিভিন্ন সমাজের বৈচিত্র্যপূর্ণ ব্যবস্থার উপাদান উপপাদের সঞ্চালন সবটুকুই বিজ্ঞান হিসেবে পরিগণিত হতে শুরু করে। ক্ষমতার একমুখী আলোচনার পরিবর্তে যখন বহুমুখী আলোচনা পারস্পরিক ব্যক্তি সম্পর্কের সাপেক্ষে মূল্যমান নির্ণয় রাজনীতির বিশ্লেষণের অন্যতম উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে একটি নতুন পাঠের নতুন দিশার সন্ধান দেয়। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ক্ষমতার জন্য সংগ্রামকে কেন্দ্র করে বিজ্ঞান নির্ভর উপায়ে অন্য একটি অভিমুখে ধাবিত হয়, যা ক্ষমতাকে কয়েকটি মৌলিক মূল্যের অভিমুখে বা মাপকাঠিতে বিশ্লেষণ করতে শুরু করে, তথা ক্ষমতা, সম্মান, সততা, ভালোবাসা, ভালো থাকা, সম্পদ, দক্ষতা, জ্ঞান ইত্যাদি। ব্যক্তি, দৃষ্টিভঙ্গি, গোষ্ঠী, প্রভাব, ক্ষমতা, প্রতীক, অভ্যাস, কাজ, কাঠামো এবং প্রক্রিয়ার আলোকে ক্ষমতার বিশ্লেষণ এবং তার বিজ্ঞানসম্মত চর্চা রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে আলোচনা কেন্দ্রিক যে বিশ্লেষণ সবটুকুই রাষ্ট্রবিজ্ঞানের মর্যাদাভুক্ত হয়। এইভাবেই রাষ্ট্রবিজ্ঞান একদিকে যেমন বহুমুখী হয়ে ওঠে, অন্যদিকে তেমনি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বহু সংস্কৃতির প্রভাব প্রতিষ্ঠিত হয় এবং ক্রমে আমরা লক্ষ্য করি যে সংস্কৃতি ও কাজের নিরিখে বিভিন্ন সমাজের উন্নতির স্তর পরিমাপের পন্থার উপরেও রাষ্ট্রবিজ্ঞান আলোকপাত করতে শুরু করে। অ্যামন্ড অ্যান্ড পাওয়েল রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় প্রতিষ্ঠান নির্ভরতার পরিবর্তে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবতারণা করেন। তাদের মতে কোনো রাজনৈতিক ব্যবস্থাকে বুঝতে গেলে তার প্রতিষ্ঠানের কাঠামোকে জানাই যথেষ্ট নয়, কাঠামোগুলো কি কাজ করে ও কিভাবে কাজ করে তার উপরেও আলোকপাত করা আবশ্যক। অতঃপর এ যাবৎ চর্চিত তুলনামূলক রাজনীতির আলোচনাও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির দ্বারা সমৃদ্ধ হয়ে ওঠে। রাষ্ট্রবিজ্ঞান চর্চার পরিধি ক্রমে বিস্তৃত হয়ে রাজনৈতিক সামাজিকীকরণ, নিয়োগ ও যোগাযোগ, স্বার্থ গ্রন্থিকরণ ও সমষ্টিকরণ, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় কাঠামোগুলির ভূমিকা, রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী ইত্যাদির ভূমিকা, নীতি প্রয়োগ ও বিচার ব্যবস্থা, উন্নয়নের স্তর নির্ণয়ে রাজনৈতিক ব্যবস্থার চর্চা ও সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনার অবকাশ তৈরি করে। অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক ব্যবস্থার উপরিকাঠামোই নয়, তৃণমূল স্তর পর্যন্ত তার উপব্যবস্থা ও উক্ত ব্যবস্থার কাজ ও ভূমিকার উপর নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাজন এবং উন্নয়নের স্তর নির্ণয় রাষ্ট্রবিজ্ঞান চর্চার বিষয়বস্তু হিসেবে পরিগণিত হতে শুরু করে এবং এইভাবেই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটি অন্যতম বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয়
প্রশাসন পরিচালনার বিষয়টি উত্থাপন করে ওয়েবার প্রমুখরা সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনের মধ্যে শাস্ত্রীয় যোগসূত্র নির্মাণের চেষ্টা করেন। এইভাবেই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি যেমন বিস্তৃত হতে থাকে, তেমনি রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞানসম্মত বিশ্লেষণধর্মী আন্তঃরাষ্ট্রীয় বৈজ্ঞানিক আলোচনার বিষয়বস্তু হিসেবে প্রতিষ্ঠা পায়। সমাজতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, দার্শনিক, ঐতিহাসিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন শাখার বুদ্ধিজীবী ও তাত্ত্বিকদের ভাবনা, মতাদর্শ, তত্ত্ব ও দর্শনে রাষ্ট্রবিজ্ঞান শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানের জায়গা করে নেয়। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে গিয়ে তাকে যে শাখাগুলিতে ভাগ করা হয়েছে, যার উল্লেখ আগেই করলাম, রাজনৈতিক দর্শন ও রাজনৈতিক তত্ত্ব, জন আইন, যা সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন ও আন্তর্জাতিক আইন নিয়ে আলোচনা করে, তুলনামূলক রাজনীতি এবং জনপ্রশাসন, এই সমস্ত শাখাগুলোতেই বিজ্ঞানসম্মত চর্চা ছাড়া রাষ্ট্রবিজ্ঞান কিন্তু অচলায়তনে পরিণত হতো। কাজেই ক্রমে রাষ্ট্রবিজ্ঞান শুধু বিজ্ঞান নয়, একটি সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অবিভাজ্য শাখায় রূপান্তরিত হয়। আমরা যদি আরও এগিয়ে যাই, অর্থাৎ 1980-র দশক থেকেও এগিয়ে যাই, তাহলে দেখা যাবে জনপছন্দ তাত্ত্বিকগণ তথা ভিনসেন্ট অস্ট্রম, ক্লজ অফ, ডেভিড বিথম প্রমুখগণ ভোগবাদী অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা ও রাষ্ট্রের অর্থনৈতিক সত্তার আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অপরিহার্য অংশে পরিণত করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং তদানীন্তন মার্কিন রাষ্ট্রপতি রেগানের হাত ধরে বাজার অর্থনীতির বিভিন্ন সূত্রগুলো যেভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যবহৃত হতে শুরু করেছে এবং ব্যবসায়িক রাষ্ট্র নিয়ে নতুন ভাবনার অবকাশ তৈরি করেছিল, রাষ্ট্রবিজ্ঞান তাকে চর্চার কেন্দ্রে নিয়ে আসে এবং আন্তর্জাতিক রাজনীতি, তুলনামূলক সরকার এবং অর্থনৈতিক তত্ত্বের আলোকে রাজনীতির চর্চাকে ক্রমে বিজ্ঞানসম্মতভাবে বিশালায়তন প্রদান করে। তাই নয়, এই আলোচনাগুলোর জন্য বিজ্ঞানসম্মতভাবে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়া নির্ধারণ কতটা অবশ্যম্ভাবী তারও ওপর আলোকপাত করে। এইভাবেই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং প্রকৃতি পরিবর্তিত হয় এবং ক্রমে রাষ্ট্রবিজ্ঞান অন্যতম সেরা বিজ্ঞানের স্বীকৃতি লাভ করে। আশা করি আমার এই আলোচনাটা ছাত্রছাত্রীদের যথেষ্ট উপকৃত করবে এবং ক্রমে ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান পাঠের জন্য আগ্রহী হয়ে উঠবে। কারণ রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে যে রাজনৈতিক ব্যবস্থায় আমাদের বাস, যে রাজনৈতিক ব্যবস্থায় আমাদের চলাফেরা, তার সম্বন্ধে সম্যকভাবে বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা সম্ভব নয়।